আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোয়ান। কেন আওয়ামী লীগের ৮০% দখলে নিয়েছে তারা, জামায়াত আমির। ঢাবির নতুন ডিসিকে মানেন না রনি, কি বলছেন নেটিজেনরা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নিয়ে যা বলছে রাশিয়া। ডক্টর ইউনূসকে নিয়ে যা বললেন সৌদি রাষ্ট্রদূত। কেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি। শেখ হাসিনাকে নিয়ে যে বিপদে ভারত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ডক্টর ইউনূসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন। ফোন আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় মূল্যবান প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যার্থের মানবিক সহযোগিতা দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দীর্ঘদিনের বন্ধু তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো ওয়েস্ট ফোরামের সদস্য। তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের উৎপাদন সহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে, সেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, দেশ পুনর্গঠনের সহায়তার প্রচেষ্টায় তিনি শীঘ্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে দেশ সফর করবেন। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তিনিও সেই প্রস্তাব গ্রহণ করেছেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, কেন আওয়ামী লীগের ৮০% দখলে নিয়েছে তারা, জামায়াত আমির। হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাজানো অনেক প্রতিষ্ঠান একটি দল দখলে নিয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্তরে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ডক্টর সাফিকুর রহমান। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। জামায়াত আমির বলেন, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া, এই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি। পরিবারগুলোর আহাজারির মধ্যেই তারা নির্বাচনের জিকির করেছে জামায়াত আমির। তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো আজহারি করেছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করেন না তাদের উচ্চ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে যাতে এটাকে কবুল করবে, তাহলে তো নির্বাচনও লাগে না। ইতিমধ্যে যা দখল করেছিল, ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, ঢাবির নতুন ভিসিকে মানেন না রনি, কি বলছেন নেটিজেনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গতকাল সোমবার ভিসি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে অফলাইন ও অনলাইনে চলছে নানা আলোচনা। বেশিরভাগ মানুষই তার যোগ্যতার কারণে তাকে সমর্থন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছেন। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন যোগ্য ভিসি পেল। কেউ বলছেন ঢাকি সুযোগ্য স্বৈরাচার মুক্ত ভিসি পেল। আবার কেউ তিনি ঢাবির শিক্ষার্থী নন, রাজনৈতিক কেরিয়ার নেই, সাম্প্রতিক আন্দোলনে ভূমিকা নেই ইত্যাদি বলে এই নিয়োগে সমালোচনা করছেন। মঙ্গলবার পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগ সাবেক এমপি গোলাম মাওলানা রনিও নতুন ভিসিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি বলেন, অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ করা হয়েছে। দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রভিসি হিসেবে কর্মরত শিক্ষককে ধরে এনে যে নিয়োগ দেওয়া হয়েছে, আমি সেই নিয়োগ মানি না। আমি প্রতিবাদ করছি এবং ঘৃণা ভুলে প্রতিবাদ করছি সেই অপচেষ্টাকে যারা রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা আমার প্রাণের বিশ্ববিদ্যালয়কে অস্থির করার চেষ্টা করছেন। রনির এমন স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কমেন্ট বক্সে তারা রনির মন্তব্যের তীব্র সমালোচনা করেন। অনেকেই তাকে স্বৈরাচারের দোষর বলে অভিযুক্ত করেন। কেউ বলেন, রনি লীগের সাবেক এমপি, মানুষ সেটা ভালো করে জানেন। তিনি আসলে দলত্যাগ করলেও আদর্শ ত্যাগ করতে পারেননি। অনেকেই বলেছেন রনি আওয়ামী লীগেই রয়ে গেছেন, মানুষ হতে পারেননি। অনেকেই আবার রনিকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন।
এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ নিয়ে যা বলছে রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকার নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি একথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন। তিনি রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে। বাংলাদেশের খাদ্যশস্য এবং সারের বড় একটি অংশ রাশিয়া থেকে আমদানি করা হয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। গত বছর রাশিয়া থেকে বাংলাদেশ 2.3 মিলিয়ন টনেরও বেশি গম আমদানি করেছে এবং চলতি বছর আমদানির পরিমাণ ইতিমধ্যে 2 মিলিয়ন টন অতিক্রম করেছে। রাশিয়ার রাষ্ট্রদূত জানান, রাশিয়ার রাষ্ট্রীয় মালিকাধীন জ্বালানি কোম্পানি গ্যাস প্রোমোজভোলা এবং দেশের অভ্যন্তরে আরও 5টি গ্যাস কূপ অনুসন্ধান করতে আগ্রহী। তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আগামী বছর চালু হতে পারে। রাশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানির আগ্রহী হয়ে বলেও তিনি জানান। প্রধান উপদেষ্টা অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে যা বলেন সৌদি রাষ্ট্রদূত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাহিয়াল। এই সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেছেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন ডক্টর ইউনূস। বৈঠকে প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করেন। তিনি গত বছর ওয়ার্ল্ড ফুটবল সামিটে সৌদি আরব সফরের কথা স্মরণ করেন, যেখানে তিনি সৌদি মহিলা ফুটবল দলের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বিশ্ব পরিবর্তনের ক্ষেত্রে খেলাধুলার অসাধারণ ক্ষমতার বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানান, বর্তমানে সৌদি আরবে প্রায় 32 লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন যারা তার দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি জানান, সৌদি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা বছরে প্রায় $5 বিলিয়ন রেমিন্টাল বৈধ চ্যানেলে পাঠান এবং আরও $5 বিলিয়ন আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে পাঠান। রাষ্ট্রদূত বলেন, অনানুষ্ঠানিক চ্যানেলের অর্থ বৈধ পথে পাঠানো সম্ভব হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা কঠোর পরিশ্রমী এবং অত্যন্ত ধর্মপ্রাণ। 1970 সাল থেকে সৌদি আরবে বসবাসরত 69,000 অনিবন্ধিত বাংলাদেশের পাসপোর্ট নবায়ন বিষয়টি তিনি উত্থাপন করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে লজিস্টিক্স পরিষেবা খাত এবং আরএসজিএসটি ইন্টারন্যাশনাল ও আওকা পাওয়ারের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, কেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের গ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আটক হয়েছেন বলে বিভ্রান্তি তৈরি হয়েছে। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয়েছে বলে ডিএমপির একটি বিশেষ সূত্রে খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে সন্ধ্যার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াবাদুল রহমান সাংবাদিকদেরকে জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক খবর নেই। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 47 জনের সঙ্গে মোহাম্মদ আলী আরাফাতও আসামি। এছাড়াও একই রকম আরও কয়েকটি মামলাতেও অন্যান্যদের সঙ্গে তাকে আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে নিয়ে যে বিপদে ভারত। সাউথ ব্লক হিসেবে বৃহৎ প্রতিবেশী ভারত বছরের পর বছর ধরে ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে। সেই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে, যার পরিমাণ 17,70,000 কোটি টাকা, যা বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় দ্বিগুণ। বারবার অনুরোধ সত্ত্বেও গত কয়েক বছর ধরে বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত। দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে এভাবেই মূল্যায়ন
করেছেন বাংলাদেশি লেখক ও সাংবাদিক আহমেদ হুসাইন। মঙ্গলবার ভারতের দ্য ওয়্যারের প্রকাশিত তার এক নিবন্ধে দুই দেশের মধ্যে গত কয়েক বছরের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। আহমেদ হুসাইন লিখেছেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদী সরকার কখনোই বাংলাদেশ বা জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি। এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল জাতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে। দ্য ওয়্যারের নিবন্ধে আরও বলা হয়েছে, হাসিনার শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা করে দেয় সেজন্য ভারতের লবি ওয়াশিংটনের কাছে তদবির করে। ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল, আমাদের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐকমত না হলে তারা আমাদের কৌশলগত অংশীদার হিসেবে পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালীন গত 19 জুলাই বাংলাদেশে 75 জন নিহত হন, যাদের বেশিরভাগের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে। বিষয়টি উল্লেখ করে আহমেদ হুসাইন লিখেছেন, বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেই ঘটনাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনকে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। অথচ এই ঘটনার একদিন পর পার্লামেন্টে জয়শঙ্কর তার দেওয়া বক্তৃতায় দক্ষিণ এশিয়ার ভারতের ঘনিষ্ঠতম মিত্র শেখ হাসিনার বিরুদ্ধে কেন নিকটতম প্রতিবেশী দেশটির জনগণ ফুঁসে উঠলেন তা তুলে ধরতে ব্যর্থ হয়ে লেখেন আহমেদ হুসাইন।